নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। দিল্লির নেতারা যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখেন। ধূপগুড়িতে জনসভায় দাঁড়িয়ে এমন ভাবেই বিভিন্ন ইস্যুতে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধুনো করে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে মালবাজার এবং জলপাইগুড়িতে জনসভা করলেন সিপিআইএম এর যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। ধূপগুড়ি জনসভায় দাঁড়িয়ে শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে এক হাতে নিলেন। অভিষেক এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেমন ভাবে মানুষ পাচ্ছে তা তুলে ধরেন। বলেন, 100 দিনে শ্রমিকদের টাকা দিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার দেয়নি। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে রাজ্যে মুখ্যমন্ত্রী ছুটে এসেছিলেন, প্রধানমন্ত্রী আসেননি। ধূপগুড়ি মহকুমা হবে তা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার, তাই আজ ধূপগুড়ি মহকুমায় পরিণত হয়েছে। কথা রেখেছে রাজ্য সরকার। ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর জুন মাসে আমি আবার আসবো জলপাইগুড়িতে। আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব, যেখানে আপনারাই জানাবেন কাকে ধূপগুড়িতে বিধায়ক হিসেবে চাইছেন আপনারা, সেটাই হবে। যাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তাকেই করা হবে। মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় আমরা সেভাবেই তৃণমূলকে তৈরি করব। আমার কাছে ডায়মন্ড হারবারও যা, জলপাইগুড়িও তাই। আমার কাছে দক্ষিণ কলকাতা যা, জলপাইগুড়িও তাই। ভোট মিললে নবজোয়ার অনুষ্ঠিত হবে। এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছিল তারা আর আগামীতে ক্ষমতায় আসবে না। 4 জুন ভোটের বাক্স যখন খুলবে তখন দিল্লির নেতারা যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখেন, কটাক্ষ অভিষেকের। পাশাপাশি তিনি এদিন দুটি বড় ঘোষণা করেন। হলদিবাড়ি ও মেখলিগঞ্জের মধ্যে যোগাযোগকারী 150 মিটার রেল ওভারব্রিজের জন্য খরচ হবে 18 থেকে 20 কোটি টাকা। নির্বাচন শেষ হওয়ার ঠিক 6 মাসের মধ্যেই রাজ্য সরকার এই কাজ করবে। পাশাপাশি ক্রান্তি এবং মাল ব্লক সংযোগকারী 800 মিটার থেকে 1 কিলোমিটার সেতুটির জন্য খরচ হবে 100 থেকে 150 কোটি টাকা, যা এবছর শেষ হওয়ার আগেই কাজ শুরু করা হবে বলে ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা খোঁজখবর নিয়েছি, বৃষ্টি করতে প্রায় 18 থেকে 20 কোটি টাকা প্রয়োজন হবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে মেখলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে, আমাদের গ্যারেন্টি। 2 নম্বর, ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী 800 মিটার থেকে একের সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে, এবং তাতে প্রায় 6টি গ্রাম পঞ্চায়েত অসুবিধার মুখে পড়ছে এবং মাল ব্লকের প্রায় 2টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে। প্রভাবিত জনসংখ্যা প্রায় 1 লক্ষ থেকে 1,20,000। এই সংযোগকারী বৃষ্টি করতে প্রায় 100 থেকে 150 কোটি টাকা খরচা হবে। নির্মল দা জিতবে, আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করব, এই কথাটাও ঠিক আছে। এটা আপনারা গিয়ে এলাকাবাসীকে বলবেন। এবং আমি আপনাকে বলছি, খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। পঞ্চায়েতে আপনাদের এখানে এসেছিলাম, বলেছিলাম আপনাদের অধিকার কি, 100 দিনের টাকা, যেটা বিজেপি বন্ধ করে রেখেছে। আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, আপনারা জিতেছিলেন, সেই টাকা পেয়েছিলেন। আপনারা 2021-এ 4টে বিধানসভা থেকে 7টার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছিলেন। পরবর্তীকালে আমরা ধূপগুড়িও জিতি, এবং 7-এর মধ্যে 5। আমি মানুষকে কথা দিয়েছিলাম, আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে বলুন কি অসুবিধা হচ্ছে, কি প্রয়োজন, কি দরকার। সভা থেকে মানুষ বলেছে মহকুমায় পরিণত করতে হবে।
31শে ডিসেম্বর 2023-এর মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। কথা রেখে আমাদের মন্ত্রিসভার মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অক্টোবর মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ধূপগুড়িকে মহকুমা করেছে। পরবর্তীকালে 2 মাস হাইকোর্টে আটকে ছিল, যেহেতু মহকুমা হলে একটা আদালত সাব ডিভিশনাল কোর্ট দরকার পড়ে। 19শে জানুয়ারি সেই ফাইল ক্লিয়ার হয়, আমরা সেই কথা রেখেছি। তারপর আমি 1 মাস আগে ময়নাগুড়িতে সভা করতে এসে বলেছিলাম যে ধূপগুড়িতে মহকুমা হয়েছে, আমাদের প্রথম লক্ষ্য এই মহকুমায় যে উন্নয়নের কাজ হবে সেখানে মহকুমা হাসপাতালকে আমরা 60 বেডের জায়গায় 100 বেডের মহকুমা হাসপাতাল করব। আমি আপনাদের বলি, আমি সেপ্টেম্বরে কথা দিয়েছি, আপনি করার জন্য আমাকে 3 মাস সময় দিয়েছিলেন। ধূপগুড়ি মহকুমা হয়েছে। আমি ময়নাগুড়ি থেকে বলে গেছি যে মহকুমা হওয়ার প্রধান লক্ষ্য এবং প্রধান দায় দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া, এবং সেই কাজ শুরু হবে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে পরিণত করে। আমি আপনাদের বলছি, নির্বাচন চলাকালীন সরকার কোনো কাজ করতে পারে না। তার কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং আদর্শ আচরণবিধি চলাকালীন কোনো কাজ হয় না। নির্বাচন শেষ হবে জুন মাসে। আমি আপনার থেকে 3 মাস সময় চাইছি। 3 মাসের মধ্যে 60 বেডের হাসপাতালকে 100 বেডের করে দেখাবো। এটা তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। জলপাইগুড়ি শহর ব্লক আইএনটিটিইউসি ই রিক্সা ইউনিয়নের সদস্যরা টোটো নিয়েই রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। উল্লেখ্য, শুক্রবার ধূপগুড়িতে ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। এদিন শহর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত ই রিক্সা ইউনিয়নের সদস্যরা পাহাড়পুর মোড়ে জড়ো হন। প্রায় 350 টোটো করে 2000-এর অধিক মানুষ এই জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংগঠন সূত্রের দাবি। তৃণমূল শ্রমিক সংগঠন ই রিক্সা ইউনিয়ন শহর ব্লকের ভাইস প্রেসিডেন্ট শঙ্কর রায় বলেন, আমরা ইউনিয়নের তরফ থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশ্যে রওনা হয়েছে। আইএনটিটিইউসি শহর ব্লক প্রেসিডেন্ট পূর্ণব্রত মিত্রর উদ্যোগে আমাদের এই কর্মসূচি। জলপাইগুড়ি শহরের 35টি স্ট্যান্ডের সংগঠনের টোটো চালকরা এদিন স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান। কি নাম আপনার? আমার নাম শঙ্কর রায়, আইএনটিটিইউসি ই রিক্সা টাউন ব্লকের আমি ভাইস প্রেসিডেন্ট। আজকে দেখা যাচ্ছে প্রচুর রিক্সা রওনা দিয়েছেন, কোথাও ফ্ল্যাগ লাগানো রয়েছে দলের, কি করছেন আজকে? আজকে আমাদের দাদা আমাদের জলপাইগুড়িতে উপস্থিত হয়েছেন। কোন দাদা? আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো ওনার একটা মানে জনসভা হচ্ছে, ওই জনসভার জন্য আমরা প্রত্যেকটা ই রিক্সা ইউনিয়ন থেকে আমরা আমাদের প্রেসিডেন্টের নির্দেশে, আমাদের প্রেসিডেন্ট পূর্ণব্রত মিত্র ওনার সাহায্যতে বা ওনার আপনি বলতে পারবেন নেতৃত্বতে আমরা এই র্যালিটা করেছি যে আমরা টোটো নিয়েই দাদার সভাস্থলে উপস্থিত হব। কতগুলি টোটো রয়েছে এবং কোন জায়গা থেকে? আমরা পাহাড়পুর মোড় থেকে আমাদের জলপাইগুড়িতে যে 35টা স্ট্যান্ড আছে আইএনটিটিইউসির, যেটা আমাদের প্রেসিডেন্ট পূর্ণব্রত মিত্রর নেতৃত্বে চলে, তো ওনার ইয়েতে আমরা স্ট্যান্ডগুলোকে টোটালটাকেই পাহাড়পুরে ডেকে নিয়েছি। এখান থেকে আমরা সবাই লাইন করে একবারে ওই ঝুমুর ব্রিজ পর্যন্ত যাব। ধূপগুড়ি ঝুমুর ব্রিজ, যেটা কতগুলি টোটো আজকে অংশগ্রহণ করছে? আমরা এখান থেকে মোটামুটি 300-350 টোটো বের হয়েছে। রামনবমী উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি শহর জুড়ে রামের পতাকা লাগানো হচ্ছে।
আগামী 17ই এপ্রিল রামনবমী, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহর জুড়ে শুরু হয়েছে রাম ভক্তদের ফ্ল্যাগ লাগানোর কাজ। জলপাইগুড়ি শহরে বড় ডাকঘর মোড়, থানা মোড়, কদমতলা, দিশারি থানা মোড় ইত্যাদি জায়গায় রাম ভক্তদের মধ্যে দারুণ আনন্দের সাথে রাম সম্বলিত পতাকা লাগানোর কাজ শুরু করে দিয়েছেন তারা। এই বিষয়ে রাম উদযাপন কমিটির এক মহিলা সদস্যা বলেন, আগামী 17ই এপ্রিল রামনবমী, আর সেই উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হবে, আর তাই এখন চলছে রামের পতাকা লাগানোর কাজ। কি কারণে এই যে ফ্ল্যাগ আগামী 17 তারিখ রামনবমী, সেই উপলক্ষে আজকে আমরা গোটা শহরে এই রামের যে ধ্বজ সেটা আমরা শহরে লাগাচ্ছি। এই যে জলপাইগুড়িতে রামের প্রভাব কতটা রয়েছে? দেখুন, রামের জন্মভূমিতে রামের মন্দির হওয়ার পর এখন ঘরে ঘরে রাম। আমাদের যে ঠাকুর ভগবান রাম, শ্রী রামচন্দ্র, গোটা জলপাইগুড়ি কেন গোটা ভারতবর্ষে এখন মানুষের মনে রাম। রাম কি মনে হয় কোনো রাজনৈতিক রং নাকি আপনারা? না, কোনো রাজনৈতিক রং না। দেখুন, আমাদের জন্মের সময় রামের নাম লাগে এবং মৃত্যুতেও রাম নাম লাগে। তো রামের সঙ্গে কোনো রাজনীতি আমার মনে হয় না। রাম তো রামই, রামের সঙ্গে কোনো রাজনীতিতে তুলনা করে না। ভোটের মুখে রক্তদান শিবির জলপাইগুড়িতে, উদ্যোক্তা শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন। রক্তের সংকট মেটাতে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে যান এরা। এখন রক্তের সংকট মুহূর্ত, আর তাই এবার এগিয়ে আসলো এই স্বেচ্ছাসেবী সংগঠন। ব্লাড ব্যাংকে এসে নিজেরাই স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসলো। জলপাইগুড়ি ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে অনেক রক্তদাতা জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে এসে রক্ত দেয়। এই বিষয়ে সংগঠনের এক সদস্য বলেন, এখন রাজনৈতিকভাবে কোনো ব্লাড ক্যাম্প করা যাচ্ছে না, অথচ ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে, আর তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আজ রক্তদান করতে আমরা এগিয়ে আসলাম। প্রায় 50 ইউনিট রক্ত হবে আশা করছি। সংগঠনের সভাপতি রমেন দাস এবং সম্পাদক শান্তনু দাস এই রক্তদান শিবিরটিতে এসে নিজেরাও রক্ত দেয়। যে ব্লাডের যে ক্রাইসিস আছে, আমাদের খবর আছে, তাতে ব্লাডের যথেষ্ট পরিমাণে ক্রাইসিস আছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেটা জানতেও পেরেছিলাম। তাই জন্য আমরা আমাদের এনজিও থেকে একটা উদ্যোগ নিয়ে এই ব্লাডের যাতে স্ক্যারসিটি যেটা আছে সেই স্ক্যারসিটিটা মেটানোর জন্য উদ্যোগটা নিই। কতজন দিচ্ছে আপনারা? মানে এখানে 50-এর ওপরে হবে। শুরু করেছি 11টা থেকে, আমরা ভালোই চলছে, আবার 50 হবে। মানে রাজনৈতিকভাবে তো কোনো এখন ব্ল্যাক কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা একদম এনজিও ব্যানার। সমস্ত সবাই ওপেন টু অল, যে মানে প্রত্যেকটা মানুষই আর কি, পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল যারাই আছে সব যুক্ত আর কি, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই আমরা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বিনোদ মল্লিক। প্রার্থীর সমর্থনে দলের নেতা কর্মীরা প্রচার কর্মসূচি শুরু করেছেন। প্রার্থী বিনোদ মল্লিক বলেন, প্রচারে ভালো সাড়া পাচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে 40টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। রাজনীতিতে আমরা সংখ্যানুপাতিক ভাগিদার চাই এবং রাজনীতিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব থাকা চাই। এই বিষয় নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার পর্ব চলছে। আমি সাধারণ মানুষকে একটাই বার্তা দিচ্ছি, মেন যেটা হচ্ছে আমাদের রাজনীতির ক্ষেত্রে কোনো ভাগিদারি সংখ্যানুপাতিক নেই। রাজনীতিতে ভাগিদারি আমরা চাই। সেই ভাগিদারির কথা সমস্ত জায়গায় আমরা যেখানে র্যালি করছি, সেখানে আমরা বহুজন সমাজ পার্টির মিটিং করছি, পথসভা করছি, সেখানে আমরা এই বার্তা দিচ্ছি মানুষের কাছে, আমাদের মানুষের কাছে। সমানুপাতিক প্রতিনিধিত্ব আমাদের থাকা চাই, যেটা আমরা ৭৪ বছরে আমাদের সেটা ছিল না, আজও নেই। বলছিলাম, পশ্চিমবঙ্গে কতটা আসনে আপনার প্রার্থী দেবেন? পশ্চিমবঙ্গে 40টি সেটা প্রার্থী আমাদের দেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মালবাজার এবং জলপাইগুড়ির জনসভায় যোগ দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে তুলোধুনো করে বাম প্রার্থীর সমর্থনে ভোট চাইলেন মীনাক্ষী মুখার্জি। শুক্রবার মালবাজার এবং জলপাইগুড়িতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে জনসভা করলেন সিপিআইএম দলের যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন দুপুরে তেশিমলা গ্রাম পঞ্চায়েত অফিস লাগোয়া মাঠে জনসভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা। প্রখর রোদ উপেক্ষা করে মালবাজারে জনসভায় বক্তব্য রাখতে ওঠে মীনাক্ষী এবং তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আইসিডিএস সেন্টারগুলিতে পর্যাপ্ত পরিমাণ সহায়িকা এবং হেল্পার না থাকা, সাধারণ মানুষের জীবন জীবিকা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়টি তুলে ধরেন। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, ওষুধের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ তিনি তুলে ধরেন তার বক্তব্যে। পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটন বিকাশের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের উভয় সরকারের ভূমিকায় সোচ্চার হয়ে ওঠেন। প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের অপরিসীম দুর্নীতি এবং কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আর্থিক কেলেঙ্কারির বিষয়টিও তিনি তুলে ধরেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার কি করছে? তৃণমূল চেয়েছে বলেই সমগ্র রাজ্য জুড়েই বিজেপির এত বাড়বাড়ন্ত। এদিনের জনসভায় মীনাক্ষী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন, সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, আশিস সরকার, কংগ্রেসের সাধন বোস, রাজীব দে সরকার, কংগ্রেসের মাল ব্লক সভাপতি সৈকত দাস সহ অন্যান্য নেতৃত্ব। তবে এদিনের এই জনসভা থেকে ডুয়ার্সের এবং চা কৃষি বলয়ের বামেদের হারানো জমি পুনরুদ্ধার হয় কিনা চৌঠা জুন নির্বাচনের ফলাফলের দিনই বোঝা যাবে। জীবন জীবিকার যন্ত্রণায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামেদের পক্ষেই থাকবে। উত্তরবঙ্গ জন্য কি আলাদা করে কিছু বলছেন বা এখানকার কি প্রসঙ্গ? যারা এটা আলাদা করতে চাইছে তাদের থেকে সাবধান থাকুন। উত্তরবঙ্গে বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসেবে 2019 লোকসভাতে ব্যানার্জি চেয়েছে, তাই হয়েছে। মমতা ব্যানার্জি যদি না চাইতো তাহলে উত্তরবঙ্গে কেন, পশ্চিমবঙ্গে বিজেপির টিকি পাওয়া যেত না। মমতা ব্যানার্জি তো এখন এখানেই বসে আছেন অনেকদিন ধরে। কি লাভ বসে থেকে? মানুষের জন্য কিছু করতে পারছেন? বাড়িতে বসে রেস্ট নিন। ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী বহুদিন ধরে এখানে আছেন, একের পর এক সভা করছেন, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সবকিছু বেঁচে দিয়ে তারপরে লোক দেখানি বসে থেকে লাভ কি? উত্তরবঙ্গের চা বাগানগুলো তো একসময় আপনাদের শক্ত। লাস্ট ত্রিপাক্ষিক বৈঠকের রেজাল্ট কি? যে মজুরি চেয়েছিল, যে মজুরির কথা উঠেছিল, সেই মজুরি কি দিল? শ্রমিক নেতা থেকে শুরু করে ভাইপো, ভাইপো থেকে শুরু করে মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন? কংগ্রেসের সাথে জোটটা কিরকম হচ্ছে আমাদের? মানুষের জোট। তাহলে সার্বিক গোটা রাজ্যে কতগুলো আসন এবার মনে করতে পারেন বামেদের কাছে আসতে পারে? যদি আপনারাও চান যে তৃণমূল এবং বিজেপির দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের মানুষ খেয়ে পরে মাথা উঁচু করে বেঁচে থাকুক, তাহলে আপনাদেরকেও বলবো যে কটি আসন পাবেন এই প্রশ্নটা না করে আপনারা বলুন যে রুটি রুজির স্বার্থে মানুষের পক্ষে ভোট করুন।
অপরদিকে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বাম কংগ্রেসের জোট প্রার্থীর প্রচারে অংশ নিলেন মীনাক্ষী মুখার্জি। শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনে বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএম এর দেবরাজ বর্মনের সমর্থনে এক মেগা রোড শো করেন। এই মুহূর্তে সিপিআইএম দলের অন্যতম মুখ তথা দলের যুব সংগঠনের রাজ্যের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। রোড শো চলাকালীন বাম নেত্রী বলেন, নির্বাচনের আগে এত নগদ অর্থ, অস্ত্র, মদ উদ্ধার হচ্ছে। এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, এত বেআইনি বস্তু রাজ্যে কোথা থেকে আসছে? এছাড়াও তিনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে দুটি দল দ্বারা পরিচালিত হচ্ছে তাদের নীতি শ্রমিক এবং বেকার বিরোধী বলে মন্তব্য করেন। এই কারণেই আজকে জলপাইগুড়িতে এই মিছিলের মাধ্যমে শহরবাসীকে আহ্বান জানাতে এসেছেন যাতে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএম এর দেবরাজ বর্মনকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। দিদি, এখন মুখ্যমন্ত্রী কি কোনো টাকা ঘোষণা করতে পারে কোনো প্রকল্প দুয়ারসে এরকম একটু যদি বলেন। আজকে কর্মসূচিটা নিয়ে একটু বলেন। লোকসভা কেন্দ্রে কাজ ও শিক্ষার দাবিতে শ্রমিকদের নিজের আমরা দেবরাজ বর্মনকে ছাত্র শহরবাসীকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। কি দাবি রাখছো এই মিছিলতে? এটা নেই, আর নেই কারণ তৃণমূল এবং বিজেপি যে দুটো সরকার পরিচালনা করছে তাদের রাজনৈতিক দলের পলিসি অনুযায়ী সেই পলিসিটা কর্মসংস্থান তৃণমূলকে দুর্নীতি কাজ দিতে চায় না, তাই দুর্নীতি। শত বছর পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বচক্ষে দেখার ইচ্ছে। 101 বছর পেরিয়ে গেলেও এখনো সচল ভোটার জলপাইগুড়ির রাজেন্দ্র বাবু। তাই এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বচক্ষে দেখার ইচ্ছে নিয়ে ভোট দিতে যাবেন তিনি। পরিবারের সদস্যরা সদ্য উদযাপন করেছে 101তম জন্মদিন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্যতম প্রবীণ ভোটদাতা রাজেন্দ্র কিশোর রায় গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে প্রতি বছর ভোট দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তার অটুট। এই বয়সেও মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হলেও চোখের সামনে দেখতে চান তিনি। সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে এই আবেদন জানাতে ভোলেননি প্রবীণ এই নাগরিক। বয়সের নিচে চাপা পড়ে যাওয়া স্মৃতি হাতড়ে আজও বললেন, ভারত স্বাধীন হওয়ার পর 1951 সাল থেকেই দিয়ে আসছেন ভোট, কোনো বছর বাদ পড়েনি। এবারেও অন্যথা হবে না। তবে শুধু ভোট দেওয়ার ইচ্ছেই নয়, শাসক দলকে জয়ীর আসনে দেখতে চাইছেন এই প্রবীণ গণদেবতা। এই বিষয়ে একেবারে অকপট রাজেন্দ্র বাবু। জলপাইগুড়ি কংগ্রেস পাড়ার বাসিন্দা এই প্রবীণের 4 প্রজন্ম নিয়ে ভরা সংসার। অনেকেই কর্মসূত্রে থাকেন বিদেশে। সম্প্রতি রাজেন্দ্র বাবুর 101তম বছরের জন্মদিন পালন করেছে পরিজনেরা। কিভাবে শতবর্ষ ছুঁয়েও এত সচল জানতে চাইলে তিনি বলেন, নিয়ম মাফিক জীবনযাপন এবং নিয়মিত বই পড়া তার এমন সচল জীবনযাত্রার চাবিকাঠি। এখনো রাতে বই না পড়ে ঘুম আসে না তার। একসময় চা বাগানে কর্মরত এই প্রবীণের 88 বছর বয়সী স্ত্রী পারুল রায়ও বেশ সচল। রাজনৈতিক বিষয়ে তারও রয়েছে নিজস্ব মতামত। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিতে প্রস্তুত উভয় প্রবীণই। ভোট দিলে মমতাকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি তো বলি কেন কেন আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছে, এই এত কিছু গন্ডগোলের পরেও আপনি কেন জিজ্ঞাসা করেন? আপনি নিজে বলেন না। সেটা তো ঠিক, তাও তো একটা কারণ আছে। আপনি এত ওই যে একটা আটবেলা, ওর সাথে কোনো তুলনা। এই মমতা কি বলবো, এখন শুনেন, এই মমতা ও কোনো কিছুই ভয় পায় না, কোনো নিন্দা
এই মমতা নিন্দরে নাহি ডরে, সাহসী মহিলা, নিন্দারে নাহি ডরে। সেটা ওনার ইচ্ছা মতো উনি করেন, সেটা তো বলার কিছু নাই, যার যার ইচ্ছা মতোই সবাই ভোট দেবে। তবে উনি যে যুক্তি দেখান সেগুলোও ফেলান না, আবার বিরোধী যুক্তিগুলা উনি দেখেন না। আমার মনে হয় যে ভালো লাগে কাকে, তাও একটা তো আছে না যে ভোট কাকে দেন সেটা নিজের নিজস্ব ব্যাপার না, একটা হচ্ছে যে ইনস্টল যে সরকার থাকে তার ত্রুটিটাই সবসময় চোখে পড়ে। তো সেই দিকে মনে হয় যে নতুন কেউ এলে ভালো হতে পারে। আর এই পার্টিটার মধ্যে এত কিছু শুনছি টিভিতে, পেপারে, এগুলো তো বিশেষ করে এই যে রেশন চুরি, বিভিন্ন কিছু দুর্নীতি, দুর্নীতি। হাজবেন্ড এক পার্টি বলছে কথা পছন্দ, আপনি অন্য এক বলছেন। মানে আপনার কি মোদির কাজ কেমন লাগে আপনার? মোদি মোটামুটি ভালোই, কেননা শক্তি তো সবারই, কাজ করতে গেলে ত্রুটি অনেকেই কিছু থাকবেই। হ্যাঁ, মোদিকে আমরা বা মোদির মতামত আমাদের দেশে বা পশ্চিমবাংলায় যদি আসে তাহলে সেটা কি হবে, একটা ভালো আশা রেখেই আমরা একটা পরিবর্তন তো চাই। মানে 100 বছরের তো ভালোবাসা, মানে রাজনৈতিক দিক দুটো আলাদা। হ্যাঁ, প্রথম থেকে। ভোটের মুখে বিএসএনএল এর অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি বিএসএনএল এর প্রধান দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের প্রভাবিত বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের সদস্যরা। এদিন বিএসএনএল দপ্তরের আধিকারিকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মূলত 8 মাস ধরে অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না, যার ফলে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে। আজ তাই বাধ্য হয়ে বিএসএনএল দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের সম্পাদক স্বপন সরকার বলেন, দীর্ঘ 8 মাস ধরে কয়েক শতাধিক অস্থায়ী বিএসএনএল কর্মীরা বেতন পাচ্ছেন না, আর তারই কারণে আজকে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা জলপাইগুড়ি ডিভিশনের ডিজিএম সাহেবের ঘরে আমরা আমাদের বিক্ষোভ প্রদর্শন করছি, কারণ আমাদের 8 মাস যাবৎ বিএসএনএল কর্তৃপক্ষ অধীনস্থ যে এজেন্সিগুলো আছে তার বেতন অনিয়ম, 8 মাস পাচ্ছে না। পিএফ এর অনিয়ম, পিএফটাও এদের মুখে ওরা বলে যে আমরা সব কিছু দিয়ে দিব, দেখা যাচ্ছে পিএফটাও দিচ্ছে না, ইএসআইও দিচ্ছে না। শ্রমিকরা আজকে রাজপথে এই জন্যই নামছে। এবং গতকাল যে একটা উৎসব গেল মহামেডানদের, সেই উৎসবে যারা আমাদের বন্ধুরা আছেন তাদের কিছু পয়সা দেওয়ার কথা ছিল, সেই পয়সাও তাদের দেয়নি। তারা খুব দুঃখ প্রকাশ করছেন যে সংখ্যালঘুদের পয়সা পায় না, একটা বড় উৎসব গেল তাদের। তাছাড়াও যারা কর্মীরা আছে, আরও বন্ধুরা আছে, ভাইরা, তাদেরও পয়সা যেরকম 8 মাস থেকে বাকি, ইএসআই, পিএফ সব অনিয়ম। এবং চাকরির নিরাপত্তার দাবিতে আমরা আজকে এই ডিজিএম সাহেবের ঘরে আমরা আসছি। এর আগেও আমরা এজেন্সি সহ বিভিন্ন যে সমস্ত কর্তৃপক্ষ আছে, বিএসএনএল কর্তৃপক্ষ, ডিজিএম, জিএম, তাদের কাছে আমরা নিবেদন করছি যে বেতনগুলো দিয়ে দিন এবং সমকাজে যে বেতন, সেই বেতনটাও এদের দিতে হবে, সেটাও তারা দিচ্ছে না। তারা শ্রমিক মানুষদের ঠকাচ্ছে। কখনো যার মায়না আছে 14,000 টাকা তাকে 12,000 টাকা দিচ্ছে, যার 10,000 টাকা আছে 8,000 টাকা দিচ্ছে, কিন্তু কাজ কিন্তু তারা কর্তৃপক্ষ কাজ কিন্তু এই শ্রমিকদের থেকে বোঝাই দিচ্ছে। তার বিরুদ্ধেই আমাদের আজকে লড়াই, বিএসএনএল এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই। রাজপথে আইএনটিটিউসি আছে, থাকবে এবং লড়াই করবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। আজও নীল পূজার রীতি রয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের, আর সেজন্যই রাস্তায় রাস্তায় শিব পার্বতী এবং অন্যান্য দেবদেবীর সাজ সেজে ঘুরে অর্থ সংগ্রহ করছে তারা। আজ নীল পূজা, আর সেই পূজার রীতিকে মেনেই রকমারি দেবদেবীর পোশাক পরে অর্থ সংগ্রহ করছে তারা, আর সেই অর্থ সংগ্রহ করে আজ নীল পূজার কাজে ব্যবহার করা হয়। এই ধরনের রীতি তাদের অনেকটাই ভালো লাগে বলে জানান তারা। আজ জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় বাজনা নিয়ে ঘুরে ঘুরে তারা অর্থ সংগ্রহ করছেন, আর সেই দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে। অনেক মানুষও তাদের পোশাক দেখতে ভিড় করেছে। কি নাম আপনার? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? এটা কি সেজেছেন আর কি করবেন, কবে কি? হ্যাঁ, এটা কবে? আজকে এর জন্য সাজছেন? কি সাজছেন মূলত? আর আপনি কি সাজছেন? কালী। মানে নীল পূজা উপলক্ষে কি এই চাঁদা সংগ্রহ হচ্ছে? মানে এটা কি শখ নাকি করেন ইচ্ছা? কিন্তু ভালো লাগে করতে? মানে এটা আমরা করি তো, আমাদের এটা আমাদের বাসা তো মনে করলো এটা আমরা প্রত্যেক চৈত্র মাস আসে আমরা এটা করি কি, এটা আমাদের মানে ঠাকুরের বাবা ভোলানাথের নামে নামি ও ভালো রাখে, শরীর ভালো রাখে, শরীরপত্র ভালো রাখে, মানে যে সময় যাই হোক মানে ভালো লাগে। এইটাই আর কি। কবে এটা শেষ হবে আপনাদের? এটা আজকে শেষ। কয়দিন দিয়ে করতেছেন? এটা আজকে 8 দিন। এখন শুক্রবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। দিল্লির নেতারা যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখেন। ধূপগুড়িতে জনসভায় দাঁড়িয়ে এমন ভাবেই বিভিন্ন ইস্যুতে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধুনো করে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে মালবাজার এবং জলপাইগুড়িতে জনসভা করলেন সিপিআইএম এর যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।